তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ, রেজাল্ট দেওয়াও সম্পূর্ণ হয়েছে। এবার তোমাদের প্রত্যেকের কপালে চিন্তার ভাঁজ, কলেজে ভর্তি হবে। কলেজে ভর্তি হবে, কিন্তু কি নেব, অনার্স না পাস কোর্স? কি নিলে সব থেকে ভালো হবে? অনার্স নিয়ে পড়লে কি কি পড়তে হবে? পাস কোর্স পড়লে কেমন হবে? অনার্স পড়লে কি কি সুবিধা আছে? কলেজে ভর্তি কবে থেকে হবে? কলেজে মেরিট লিস্ট কিভাবে দেবে বা কিভাবে কলেজ মেরিট লিস্টটা তৈরি করে? কি নিয়ে পড়লে তাড়াতাড়ি জব পাওয়া যাবে? অনার্স নিলে কটা সাবজেক্ট নিতে হয়? পাস কোর্স নিলে কটা সাবজেক্ট নিতে হয়? এ সমস্ত চিন্তাগুলো প্রত্যেকের মাথার মধ্যে একদম গেঁথে রয়েছে এবং প্রত্যেকে একটা দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলে। এতদিন রেজাল্টের জন্য চিন্তায় ছিলে, এখন কলেজে ভর্তি হবে, কি সাবজেক্ট নেবে তা নিয়ে কিন্তু অনেকের মধ্যে, অনেকের কপালে চিন্তার ভাঁজ। তাই 100% নির্ভরযোগ্য তথ্য দিয়ে আমরা তোমাদেরকে হেল্প করব, কেননা সততাই আমাদের আসল মূলধন। দেখো, কলেজে ভর্তি হবে। কলেজে ভর্তি কবে থেকে হবে এটা সরকারি নির্দেশ পাওয়ার পর বোঝা যাবে। বলে রাখি, 15ই আগস্টের আগেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। ভর্তি কবে থেকে শুরু হবে এই সমস্ত বিষয়ের নোটিফিকেশান কিন্তু তোমরা আগস্টে পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকের কলেজে ভর্তি শুরু হচ্ছে, সম্ভাব্য সময় হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাসের 15 তারিখের মধ্যে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মধ্যে দিয়ে হবে। কলেজে অনলাইন ভর্তি হওয়ার পরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হয়। এই ডকুমেন্ট ভেরিফিকেশান আপাতত তোমাদের হবে না, অনলাইনের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তোমাদেরকে অবশ্যই নির্ভুল তথ্য দিতে হবে। তুমি যা পেয়েছো তার ব্যতীত কিন্তু কোনো কিছু এক্সট্রা দেবে না। ফর্ম ফিল আপ করার সময়তে ভালো করে মনে রাখবে, এক্সট্রা কোনো কিছু দেবে না, কোনো রকম ইনফরমেশান যাতে রং না হয়। কারণ যখন কলেজ খুলবে, ভর্তির পরে 2 মাস পর খুলুক, যেদিনই কলেজ খুলবে, যখনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তখন জানে ডকুমেন্টে যা থাকে, তোমার ইনফরমেশান দিয়ে ফিল আপ করা ফর্মের যা তুমি তথ্য দিয়েছো, তোমার ডকুমেন্ট এবং তোমার দেওয়া তথ্য অনুযায়ী ফিল আপ করা ফর্মের সমস্ত ডাটা কিন্তু মিলতে হবে। নচেত কিন্তু তোমার ভর্তি, তুমি যেটা হয়েছিলে সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এই বিষয়টা সব থেকে ভালো করে মাথায় রাখবে। এবার তোমাদের আর একটা বিষয়, তোমরা প্রত্যেকে দ্বিধাগ্রস্ত আছো যে কি নেব, অনার্স না পাস কোর্স? দেখো, অনার্স কোর্স নিলে কি সুবিধা হবে, পাস কোর্স নিলে কি সুবিধা হবে? যারা তোমরা টিচিং লাইনে যেতে চাইছো তাদের অবশ্যই অনার্স নেওয়াটা উচিত হবে এবং একটা স্পেশাল সাবজেক্ট তোমাদের নিতে হবে অনার্সে। যার যে সাবজেক্টে ভালো লাগা আছে সে সাবজেক্টটা তোমরা অনার্স নিতে পারো। অবশ্যই নিজেদের ভালো লাগা সাবজেক্টগুলোকে নেবে। তোমার বন্ধু অন্য একটা সাবজেক্ট নিয়ে অনার্স করছে, তার হয়তো তার ভালো লাগা আছে সে সাবজেক্টটার প্রতি, কিন্তু তোমার নেই। তোমার বন্ধুর জন্য তুমি সে সাবজেক্ট যদি অনার্স নিয়ে নাও, বন্ধু নিয়েছে, ধরো বন্ধু বাংলাতে অনার্স নিয়েছে, তোমার বাংলা পড়তে ভালো লাগে না, তোমার হিস্ট্রি পড়তে ভালো লাগে, বা তুমি হিস্ট্রি নিয়ে পড়তে চাও, বা তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও, তোমার বন্ধুর জন্য তুমি যদি বাংলা নিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার ইচ্ছার বাইরে যাওয়া হবে। ফলে তোমার মন থেকে তুমি যেটা চাইছো সেটা নিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। অনার্স মানে তোমরা সে সাবজেক্টে তোমরা রিসার্চ করতে পারো, বা কোনো সাবজেক্ট নিয়ে তোমরা যদি টিচিং লাইনে যেতে চাও, সবথেকে বেস্ট হচ্ছে তোমরা অনার্স নিয়ে পড়বে। যারা একটু কোনো সাবজেক্টকে ডিপলি জানতে চাও, যারা কোনো সাবজেক্ট স্পেশাল হতে চাও এবং যারা টিচিং লাইনে যেতে চাও, মানে যারা শিক্ষক হতে চাও, তারা অবশ্যই অনার্স নিয়ে পড়বে। আর যারা বিভিন্ন পাস কোর্সের ব্যাপারটা নিয়ে ভাবছো, যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে বা বিভিন্ন জবের জন্য প্রিপারেশন নেবে, তোমাদের টিচিং প্রফেশনে যাওয়ার একদম ইচ্ছা নেই, তারা তোমরা পাস কোর্স নিয়ে পড়বে। তাহলে তোমাদের প্রেশারটা কম থাকবে, তোমরা কলেজ পড়ার সাথে সাথে তোমরা জবের জন্য প্রিপারেশন নিতে পারবে। ফলে তোমরা তোমাদের নিজেদের ভালো লাগার জায়গাটাকে বেছে নেবে এবং তারপরে তোমরা ডিসাইড করবে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে। অনার্স নিলে নিজের ইচ্ছা, নিজের ভালো লাগাটা, কোন সাবজেক্টে তোমার দখল বেশি, কোন সাবজেক্টে তোমার ভালো লাগাটা সবচেয়ে বেশি আছে সেটা আগে বুঝবে, তারপরে তোমরা সাবজেক্টে অনার্সটা নেওয়ার কথা ভাববে। বন্ধু কোন সাবজেক্টে নিয়েছে সেটা কিন্তু এখানে ম্যাটার করবে না। কেননা ধরো তোমার বন্ধু বাংলাতে অনার্স নিয়েছে, তুমি বন্ধুর দেখা দেখি বাংলাতে অনার্স নিয়েছো, দেখা গেলো তুমি কলেজে থেকে গেলে ওই ক্লাসটাতে, তোমার বন্ধু হয়তো টপকে সামনের দিকে এগিয়ে গেল এবং তুমি শেষ পর্যন্ত কলেজ টপকাতে পারলে না, ফলে এই সমস্যাটা তোমার আসতে পারে।
এবার অনেকের মধ্যে একটা ব্যাপার চলে আসে যে আমি যদি অনার্স নিই কটা সাবজেক্ট নিতে হবে, আমি যদি পাস কোর্স নিই কটা সাবজেক্ট নিতে হবে। দেখো, নতুন নিয়ম অনুযায়ী এখন কলেজে যে পরীক্ষা পদ্ধতি বলো বা পড়াশোনার যে পদ্ধতি বলো, সে পদ্ধতিটা কিন্তু সিবিসিএস অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেমে কিন্তু তোমাদের পড়াশোনা এখন হচ্ছে। এবং তোমাদের আগে যেমন অ্যানুয়াল পরীক্ষা হতো অ্যানুয়াল মোডে, এখন কিন্তু তোমাদের সেমিস্টার মোডে পরীক্ষা হবে। ফলে যেটা তোমাদের 3 বছরের কোর্স, তোমাদেরকে 3 বার পরীক্ষা দিতে হতো আগে, কিন্তু এখন তোমাদেরকে 6 বার পরীক্ষা দিতে হবে। প্রত্যেক 6 মাস অন্তর করে কিন্তু তোমাদের সেমিস্টারের এক্সাম হবে। এবং যারা অনার্স পড়বে তাদেরকেও 3টে সাবজেক্ট নিতে হবে। নিজের ইচ্ছা মতো তুমি যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টটা তোমাকে নিতে হবে। এবং তারপরে তোমাকে জেনারিক হিসাবে 2টো সাবজেক্ট বেছে নিতে হবে। এবং সেই 2টো সাবজেক্ট অবশ্যই তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের কম্বিনেশন অনুযায়ী তোমাকে নিতে হবে। কারণ এখনও আমাদের এখানকার সমস্ত কলেজে কিন্তু এই ফেসিলিটিসটা হয়নি যে তোমার যে সাবজেক্ট দুটো ইচ্ছা হবে পাস কোর্সে তুমি সেই সাবজেক্ট দুটো নিতে পারবে। সুতরাং কলেজের কম্বিনেশন অনুযায়ী তুমি ডিসাইড করবে যে তুমি কোন কম্বিনেশনটা নিতে চাইছো। তোমাকে 2টো জেনারিক নিতে হবে। মনে রাখবে সেমিস্টার অনুযায়ী কিন্তু জেনারিকগুলো ভাগ হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ইতিহাস আর বাংলা নিলে এবং ইংরেজিতে যদি অনার্স নাও, তাহলে ধরো ইতিহাস হয়তো তোমার ফার্স্ট সেমিস্টারে থাকবে এবং সেকেন্ড সেমিস্টার গিয়ে হয়তো তোমার পলিটিক্যাল সায়েন্সটা থাকবে। ফলে কিন্তু সেটা তোমার সেমিস্টার বেসিসে চেঞ্জ হবে। রয়ে গেল তোমাদের কম্পালসারি সাবজেক্ট। কম্পালসারি হিসেবে তোমাদের বাংলা এবং তোমাদের ইংলিশ বিষয়টা কিন্তু থেকে যায়। তুমি ইংলিশে অনার্স নাও বা বাংলাতে অনার্স নাও বা হিস্ট্রিতে অনার্স নাও, যাতে অনার্স নাও না কেন তোমাকে কিন্তু এই বাংলা অথবা ইংরেজি দুটোর মধ্যে যে কোনো একটা কম্পালসারি অর্থাৎ আবশ্যিক ভাষা হিসাবে কিন্তু তোমাকে বাংলা সাবজেক্ট নিতে হবে, নাহলে ইংলিশ নিতেই হবে। এ দুটো কিন্তু তোমাদের জন্য কম্পালসারি। পাস কোর্সে তোমরা যারা আছো, তোমরা প্রত্যেকের কলেজের কম্বিনেশন অনুযায়ী, তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো সে কলেজের কম্বিনেশন অনুযায়ী, কম্বিনেশন মানে হচ্ছে তোমার বাছা সাবজেক্ট আছে, হয়তো তুমি মেনে তুমি একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে পাসের জন্য, এবং সেই পাশে তোমাকে আরও দুটো নিতে হবে। সেটা কিন্তু তোমাকে কলেজের বেসিসে, কলেজে যে কম্বিনেশন থাকবে। দেখা গেলো তুমি দর্শন নিচ্ছ, তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে দর্শনের পাশে তুমি 4টে কম্বিনেশন নিতে পাবে। 2টো কম্বিনেশন হয়তো তোমাকে বলে দিল একটা তুমি ইকোনমিক্স নিতে পাবে, একটা তুমি পলিটিক্যাল সায়েন্স নিতে পাবে, বা একটা জায়গাতে তোমাকে হয়তো বলছে হিস্ট্রি নিতে পারবে, বা তুমি দেখা যাচ্ছে যে তার সঙ্গে তুমি বাংলা নিতে পারবে। এবং তোমার দেখা যাচ্ছে যে একটা সাবজেক্ট তোমার পাশের একটা সাবজেক্ট মেইন হিসেবে থাকছে। ফলে কলেজ তোমাকে ডিসাইড করে দেবে এবং কলেজের কম্বিনেশন দেখেই কিন্তু তোমাকে পাস কোর্সের সাবজেক্টগুলো চুজ করতে হবে। কেননা সব কলেজে নিজের ইচ্ছা স্বাধীন ফেসিলিটিসগুলো এখনও চালু হয়নি। এবার গেল তোমরা কটা সাবজেক্ট তোমাদের নিতে হবে। আশা করি তোমাদেরকে কটা সাবজেক্ট নিতে হবে এটা বোঝাতে পারলাম। এবার তোমাদের অনেক সিস্টেম আছে কলেজে, অনেক ব্যাপার আছে, আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করে দেব। এবার পাস কোর্স পড়লে কী কী সুবিধা হবে দেখো। পাস কোর্স পড়লে তোমাদের পড়াশোনার চাপটা কম থাকবে, কোনো স্পেশাল সাবজেক্ট থাকবে না। ফলে পাস করাটা অনেকটা সহজ, চাপটা অনেকটা কম, খাটনি কম অনেকটা। এবং তোমরা যদি বিভিন্ন কম্পিটিটিভ লাইনে যেতে চাও তাহলে তোমরা কলেজ পড়ার পাশাপাশি কিন্তু তোমরা কম্পিটিটিভ লাইনের জন্য মানে জব প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা প্রস্তুতি নিতে পারো। ফলে কিন্তু তোমরা জব তাড়াতাড়ি পাবে। আর যারা অনার্স নিতে চাইছো, টিচিং লাইনে যেতে চাইছো, তাদের কিন্তু অনেক ধৈর্য ধরতে হবে এবং তাদের কিন্তু অনেক সময় লাগে জব পেতে। ফলে তোমাদের পাস কোর্স নিয়ে তোমরা যদি পড়ো এবং জবের জন্য যদি এখন থেকে প্রিপারেশন নিতে থাকো তাহলে সব থেকে বেস্ট হয়। এবার অনেকে তোমাদের মধ্যে মানে সাবজেক্ট, তোমরা কী সাবজেক্ট নেবে ভাবছো, আমি সব থেকে ভালো ভূগোলে সব থেকে বেশি নম্বর পেয়েছি, কিন্তু তোমার পড়তে হয়তো ভালো লাগে বাংলা, কিন্তু তুমি বাংলাতে অনার্স নিচ্ছ না, তুমি ভূগোলে সবচেয়ে বেশি পেয়েছো। তোমার বন্ধুরা তোমাকে বলছে, তোমার কিছু টিচার্স তোমাকে বলছে যে তোমার ভূগোলে বেশি নম্বর আছে, তুমি ভূগোল নিয়ে পড়ো, তোমার তাড়াতাড়ি কাজ হবে। এবার একটা জিনিস মাথায় রাখবে যে তুমি কোন নম্বরে বেশি পেয়েছো সেটা কিন্তু এখানে ভ্যারি করছে না, ভ্যারি করছে তোমার কোন সাবজেক্টের প্রতি দখল আছে, কোন সাবজেক্ট তোমার বেশি ভালো লাগে, কোন সাবজেক্ট তুমি পড়তে ভালোবাসো। সেই সাবজেক্টটা নিয়ে তুমি অনার্স করলে তুমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে। কোন সাবজেক্টে তুমি বেশি নম্বর পেয়েছো, তোমার টিচার্স কী বলছে, তোমার ফ্রেন্ড সার্কেল কী বলছে, তোমার ফ্রেন্ডসরা ভূগোল নিয়ে পড়বে, তুমি বাংলা নিয়ে পড়তে চাইছো, বন্ধুরা কেউ বাংলাতে আসতে চাইছে না, তুমি একা বাংলা হয়ে যাচ্ছ। এবার তুমি যদি বন্ধুদের জন্য যদি নিয়ে নাও বাংলা অনার্স, ভূগোল অনার্স, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তোমার ইচ্ছার বাইরে কিন্তু তুমি গিয়ে নিচ্ছ। ফলে সবসময় মনে রাখবে তুমি যা সাবজেক্ট নাও না কেন
অনার্সের সাবজেক্ট হোক বা পাশের সাবজেক্ট হোক, নিজের ইচ্ছা স্বাধীন যে সাবজেক্টগুলো তোমার পড়তে ভালো লাগে সেই সাবজেক্টগুলো তুমি নিয়ে অনার্সে ভর্তি হবে বা পাশে ভর্তি হবে। ডিসিশান নিজে নেবে, কেননা ডিসিশান সবার সঙ্গে নিলে সবাই কিন্তু তোমার সব শেষ পর্যন্ত কিন্তু সঙ্গ দেবে না, তাই নিজের সিদ্ধান্তটা নিজে নেবে। সাবজেক্ট তোমাদের যাই পড়ো না কেন, তোমাদের মেন সাবজেক্টের পাশাপাশি তোমাদের দুটো সাবজেক্ট পাশের থাকবে, তার সঙ্গে তোমাদের কম্পালসারি হিসাবে একটা নিতেই হবে। আর রয়ে গেল এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যা কিন্তু প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। তোমরা সায়েন্সে পড়ো, কমার্সে পড়ো, আর্টসে পড়ো, প্রত্যেকের জন্য বাংলা এবং ইংরেজি আবশ্যিক বিষয়ের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিতেই হবে। তার সঙ্গে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্সটা কিন্তু থেকেই যাচ্ছে, প্রত্যেকের জন্য কিন্তু এটাও কম্পালসারি একটা সাবজেক্ট। এইবার কলেজ কিভাবে মেরিট লিস্ট দেয়? কলেজ কিভাবে মেরিট লিস্ট দেয়? ধরো যারা তোমরা পাস কোর্সে পড়ছো বা পড়বো ভাবছো, তাহলে পাস কোর্সের জন্য কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হয়। তুমি যে বেস্ট অফ 5 যে তোমার 5টা সাবজেক্টে তুমি যে নাম্বারটা পেয়েছো সেই নম্বরটার ওপর বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়। কলেজে ফর্ম ফিল আপ করার সময় এই ভুলটা করবে না। যাদের ওবিসি, এসটি, এসসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে তারা অবশ্যই সেই যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো অবশ্যই তোমরা কিন্তু ফিল আপ করবে। যারা ওবিসি এ তারা ওবিসি এ, যারা ওবিসি বি তারা ওবিসি বি, যারা জেনারেল তারা জেনারেল দেবে। এতে কলেজে ভর্তির ক্ষেত্রে কিছু নম্বরে কিন্তু তোমরা ছাড় পাবে। ফলে মেরিট লিস্ট প্রকাশ হয় যারা পাস কোর্সে পড়ো, তোমাদের বেস্ট অফ 5 যে 5টা সাবজেক্ট তোমাদের ছিল সেই 5টা সাবজেক্টের টোটাল নম্বরটাই তোমাদের যোগ করে যে নম্বরটা তুমি পেয়েছো সেই নম্বরটার উপর বেশ করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এবার সাধারণ কলেজে পাস কোর্সে প্রচুর সিট থাকে, ফলে কিন্তু পাস কোর্সের জন্য কিন্তু অনেকে চান্স পেয়ে যায়, মানে চান্স পায় না এরকম সংখ্যক কিন্তু খুব কম থাকে। এবার অনার্সে কীভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হয়? দেখো, এক একটা কলেজে এক এক সংখ্যক সিট থাকে। কোনো কলেজে হয়তো 30টা সিট থাকে, কোনো কলেজে হয়তো 50টা, কোনো কলেজে 150টা। কলেজে কিন্তু যতগুলো ক্যাপাসিটি আছে, যতগুলো সিট আছে ততগুলো কিন্তু ছাত্র ভর্তি নেবে, তার বাইরে কিন্তু কোনো ছাত্র ভর্তি নেবে না। তাই তোমরা কখনো একটা কলেজে ফর্ম ফিল আপ করবে না। যারা একটু নম্বর কম পেয়েছো তারা কিন্তু একটা কলেজে ফর্ম ফিল আপ করবে না, বেশ কয়েকটা কলেজে কিন্তু ফর্ম ফিল আপ করে রাখবে এবং যে কলেজে তুমি আগে পেয়ে যাচ্ছ সেই কলেজে তুমি ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যে মেরিট লিস্ট, তাহলে যারা অনার্সে পড়ছো তাদের কিভাবে মেরিট লিস্টটা প্রকাশ করবে? যারা অনার্সে পড়ছো তাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এইভাবে। ধরো তুমি 5টা সাবজেক্ট, ধরো তুমি 5টা সাবজেক্টে 450 পেয়েছো এবং তুমি ইংলিশে অনার্স পড়তে চাইছো এবং ইংলিশে তুমি 90 পেয়েছো বা 95 পেয়েছো, তাহলে ওই 95 তোমার সঙ্গে অ্যাড হবে, অর্থাৎ তোমার 450 প্লাস 95 টোটাল যত হবে সেই নম্বরটা তোমার মেরিট লিস্টের নম্বর। এবং সেই নম্বরের উপর ভিত্তি করে তোমার লিস্টে তোমার কত নম্বরে নাম পড়লো, লিস্টে তুমি কত নম্বরে হলে, মেরিটে তুমি কত নম্বর সিরিয়ালে পড়লে সেই ভিত্তিক তোমাকে দেবে। এবং সেই ভিত্তিক কিন্তু কলেজে তোমাদের শুরু হবে তোমাদের কাউন্সিলিং, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কাউন্সিলিং শুরু হবে, অর্থাৎ তোমাদের টাকা দিয়ে ভর্তি প্রক্রিয়া তোমাদের সম্পূর্ণ করতে হবে। এবং মনে রাখবে যতগুলো সিট আছে সেই ভিত্তিক কিন্তু তারা বিভিন্ন রকম কাউন্সিলিং করতে থাকে। কোনো কলেজে 2টোতেই কমপ্লিট হয়ে যায়, সিট সব বুক হয়ে যায়, কোনো কলেজে 5টা হয়, কোনো কলেজে তারও বেশি হয়। কিন্তু তুমি ভুল করবে না, তুমি যে কলেজে চান্সটা পেয়ে যাবে, যদি তোমার মনে হয় যে আমি ওই কলেজে পড়বো তাহলে তুমি ওই কলেজে ভর্তি হয়ে যাবে। কাউন্সিলিংয়ের ডেটটা তুমি অবশ্যই মাথায় রাখবে। কলেজে অবশ্যই তোমরা কলেজের ওয়েবসাইটের সঙ্গে এখন থেকেই তোমরা আপডেটেড থাকবে এবং কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলে আমি তোমাদেরকে আবার জানিয়ে দেবো, কিন্তু তোমরা নিজে থেকেও আপডেটেড থাকবে যে কলেজে তোমরা ভর্তি হতে চাইছো। এক একটা কলেজে ভর্তির ডেট এক এক দিন শুরু হবে, এক একটা কলেজে এক এক টাইমে কিন্তু ভর্তির লাস্ট ডেট থাকবে। প্রত্যেকটা কলেজে যে একই টাইমে লাস্ট ডেট থাকবে এটা কিন্তু কোনো মানে নেই। সুতরাং তোমরা কিন্তু কলেজের ওয়েবসাইটে আপডেটেড থাকবে এবং সিট অনুযায়ী তোমাদের কাউন্সিলিং দিবে। এবার দেখো, ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ে 20 জনের নাম দিয়েছে, ওই 20 জন ভর্তি হয়ে যাওয়ার পরে ধরো আর 20টা সিট আছে, ফলে সেকেন্ড কাউন্সিলিং হবে। এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে কী করবে, আগের যতজনের নাম দিয়েছিল তারা যদি ভর্তি না হয়, যতগুলো বাকি থেকে গেল, ফলে ওইগুলো নিয়ে কিন্তু ওরা আর কিন্তু চান্স পাবে না। যাদের নাম একবার কাউন্সিলিংয়ের ডেট কভার হয়ে যাবে তারা কিন্তু পরবর্তী সেকেন্ড কাউন্সিলিংয়ে আর চান্স পাবে না। সেকেন্ড কাউন্সিলিংয়ে সম্পূর্ণ নতুন আরও 20 জনের নাম দেবে এবং সেই 20 জন ভর্তি ধরো হয়ে গেল, সিট বুকিং যদি হয়ে যায় তাহলে আর কোনো মেরিট লিস্ট প্রকাশ করবে না। আর যদি
সিট বুকিং না হয় তাহলে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে। ধরে নাও কোনো কলেজে 5টা মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, মানে 5বার কাউন্সেলিং হয়েছে, তারপরও সিট বুকিং হয়নি, তাহলে কিন্তু আবার সেকেন্ড অ্যাডমিশনের জন্য কিন্তু আবার ফর্ম ফিল আপ হতে পারে। ফলে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা কাউন্সেলিংগুলোকে ভালো করে লক্ষ্য রাখবে এবং অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে যে ডেটে তোমাদের দেবে। পাস কোর্সে যারা পড়বে তাদেরও একই রকমভাবে তোমাদের যারা ফর্ম নম্বর দিয়ে তোমাদের বলে দেবে যে এত থেকে এত ফর্ম নম্বর, ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাদের ডেট দিয়ে দেবে যে এই ডেটে এত থেকে এত ফর্ম নম্বরে ভর্তি হবে। ওই ডেটে যারা ভর্তি হয়ে গেলে তারা ভর্তি হয়ে গেলে, যাদের রোল নম্বর ছিল কিন্তু ভর্তি হওনি, লিস্টে নাম ছিল তুমি ভর্তি হওনি, পরবর্তী কালে কিন্তু তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু আর সুযোগ পাবে না, ফলে তোমাকে অন্য কলেজে ভর্তি হতে হবে। এই বিষয়গুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। তো এই হচ্ছে তোমাদের কলেজে ভর্তি হওয়া নিয়ে কিন্তু একটা নির্ভরযোগ্য তোমাদেরকে আমি ইনফরমেশান দিয়ে রাখলাম। সেমিস্টার মোডে হবে তোমাদের পরীক্ষা, সাবজেক্ট কটা নিতে হবে সব বললাম, কী নিয়ে পড়লে তাড়াতাড়ি জব পাওয়া যায়। দেখো তুমি অনার্স নিয়ে পড়লে তাড়াতাড়ি জব পাবে, পাস কোর্স নিয়ে পড়লে তাড়াতাড়ি জব পাবে, এটা কিন্তু ভ্যারি করে না। আমি সায়েন্সে পড়ি, আমার সায়েন্সের সাবজেক্ট অনার্স পড়লে আমার বেশি তাড়াতাড়ি পাবে, এটা কিন্তু কখনোই ভ্যারি করে না। ভ্যারি করে তোমার শ্রম, তোমার নিষ্ঠার ওপর ভ্যারি করবে তুমি কত তাড়াতাড়ি জব পাবে সেটা। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি কম্পিটিটিভ লাইনে যেতে চাও তাহলে অবশ্যই তোমরা চাপটা কম পাবে, কারণ অনার্স পড়তে পড়তে আবার জবের জন্য প্রিপারেশান নেওয়াটা খুবই চাপের হয়ে যায়। ফলে অনার্সের একটা পড়ার প্রেশার থাকে, জবের জন্য আলাদা একটা পড়ার প্রেশার থাকে, ফলে দুটোকে কিন্তু একসঙ্গে হ্যান্ডেল করতে সবাই পারে না। তাই পাস কোর্স নিয়ে এগোলে অনেক স্মুথলি এগোতে পারবে, কেননা টিচিং লাইনে যেতে না চাইলে পাস কোর্স সবথেকে বেস্ট ওয়ে হবে। পাস কোর্সে নিয়ে এলে তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রিটাও তুমি পেয়ে যাচ্ছ, গ্র্যাজুয়েশনে তুমি ভালো রেজাল্ট করবে, 50 আপ তোমাকে কিন্তু করতে হবে যদি তোমাদের কিছু কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকে। কিন্তু কম্পিটিটিভ লাইনে কিন্তু 50-র কোনো মানে এই ডেডলাইন নেই যে তোমাকে 50 পেতেই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এটা একমাত্র টিচিং প্রফেশনের জন্য কিন্তু আছে। সো তোমরা নিজেরা ডিসাইড করো। বন্ধু, আশেপাশে সারাউন্ডিংয়ের মানুষজন কী বলছে, তুই অঙ্কতে 100 পেয়েছিস, তুই অঙ্কতে অনার্স নেই কিন্তু তোমার অঙ্ক ভালো লাগে না। আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বললাম, ধরো তুমি হিস্ট্রিতে 90 পেয়েছো কিন্তু তোমার হিস্ট্রি ভালো লাগে না, তুমি কোনো মতে 90 পেয়ে গেছো। তোমার ভালো লাগে বাংলা কিন্তু তুমি বাংলাতে দেখা যাচ্ছে তুমি 75 পেয়েছো, পড়তে তোমার ভালো লাগে বাংলা, তুমি বাংলা অনার্স নিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই, কারণ তোমার ওটাতে ভালো লাগা আছে। ফলে ভালো লাগাটাকে বেশি প্রায়োরিটি দাও। এই ছিল তোমাদের জন্য আজকের ভিডিও। বুঝতে পেরেছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমাদেরকে অনেক কিছু বোঝাতে চাইলাম আমি ভিডিওটার মধ্যে দিয়ে। আশা করব তোমরা অনেকটা সমৃদ্ধ হলে আজকের ভিডিওটার পরে। ভিডিওটা সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং তাদেরকেও এই চিন্তার ভাঁজ, কপালে চিন্তার ভাঁজ, কলেজে ভর্তি হওয়া নিয়ে চিন্তা মুক্ত করে দাও, তাদেরকেও ভিডিওটা শেয়ার করে মুক্ত করে দাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোন বিষয়ে ভিডিও চাইছো। আমরা কলেজে তোমাদের জন্য কলেজের বিভিন্ন বিষয়ের ভিডিও পোস্ট করি। রেজাল্ট কবে হবে, কবে তোমাদের এক্সাম শুরু হবে, বিভিন্ন সাজেশন ভিডিও তোমাদের জন্য আমি পোস্ট করে থাকি। সুতরাং তোমরা কমেন্ট করো, সবচেয়ে বেশি যে টপিকটার উপরে কমেন্ট আসবে আমরা সেই টপিকটা তোমাদের জন্য পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Till then, take care, stay safe, stay happy, stay healthy. After all, thanks for watching this video. Goodbye.